সত্যি এই ঘটনা দম বন্ধ করা ঘটনা ভাই। শোনার পর চিন্তা করলাম, হায় হায় হায়, এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় হলিউডে আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই যেটা আমাদের দেশে ঘটে গেছে। এখন কিন্তু সময়, একদম কারেক্ট সময়। কথাটা সত্য না মিথ্যা ভাই? 100% সত্য কথা বলছে। একটি সেন্সিটিভ নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। সেন্সিটিভ সংবাদটি এই কারণে বলছি যে বাংলাদেশের 52 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন প্রধান বিচারপতি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নজরে বসছে, সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সাহেব কিন্তু শেষ কথাটা কঠিন বলেছেন। তিনি বলেছেন যে ভারতকে একটা কঠিন বার্তা দিয়েছেন, একটা কঠিন বার্তা। ভারত যে পাপ করেছে সে পাপের প্রায়শ্চিত্ত কিন্তু এখন ভারতকে দিতে হচ্ছে। আরাফাত রহমানকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, কেন আরাফাতকে আদালতে উঠানো হলো না, রিমান্ডটা কিভাবে দেওয়া হলো, এটা হলো আপনাদের প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরটাই আমি দিতে এসেছি। কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব বুদ্ধিমানের সাথে কিছু কিছু জিনিসকে টেকেল দেওয়ার জন্য গোপনীয়তা নিয়ে নিচ্ছেন। সারা বাংলাদেশে একটা ঘটনা নয়, সারা বাংলাদেশের এটাই হলো নিয়ম। যে পরিবর্তনগুলো কল্পনাতীত ছিল, একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এখন গণরুম আর হল সিট বাণিজ্য দখল করা নাই, ইজ গন। নাম্বার 1, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে, যা 20 বছর শেখ হাসিনা। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিভাবে? এনসিপি কে এই জন্যই ধন্যবাদ দিব যে এনসিপি সারা বাংলাদেশে একটা ঘটনায় সারা বাংলাদেশের সব বৈষম্য বিরোধী যে কমিটি আছে, কমিটি বাতিল করে দিয়েছে। এটাই হলো নিয়ম। আমি আপনাকে বলি, ভিন্ন মত, ভিন্ন জনের একটা দল অপরাধ দেখতেই পারে, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয় সেটাই হলো দেখার বিষয়। অপরাধ কি আমেরিকাতে হয় না? এই যে গতকালকে হয়েছে, আততায়ীগুলিতে 5 জন মানুষ নিহত হয়েছেন। মেন্টালি ডিস্টার্ব একজন পারসন, ওয়েল ডকুমেন্টেড মেন্টাল ইলনেসে ভুগতেছেন এই ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকাতে অপরাধ হয়, খুন হয়, ধর্ষণ হয়, কিন্তু বিচার আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। বাংলাদেশের সাথে পার্থক্য করো এই জায়গাতে। এজন্য যখন কেউ এখানে প্রেসিডেন্টের সন্তান হলো রক্ষা নেই, প্রেসিডেন্ট হলো রক্ষা নেই, যেটা আপনারা দেখেছেন। এনসিপি করে দেখিয়েছে একটা ঘটনায় সারা বাংলাদেশের কমিটি ভেঙে দিয়েছে। দিস ইজ হোয়াট উই নিড। এনসিপির বিরুদ্ধে অনেক সমালোচনা করা যেতে পারে, করেন, নট এ প্রবলেম, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। দেশে কি পরিবর্তন হচ্ছে না? অনেক পরিবর্তন হচ্ছে দেশে। পরিবর্তন নিয়ে কথা বলবো, কি কি পরিবর্তন হচ্ছে। যে পরিবর্তনগুলো কল্পনাতীত ছিল, একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এখন আর গণরুম আর হল সিট বাণিজ্য দখল করা নাই, ইজ গন। নাম্বার 1, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে, 20 বছর শেখ হাসিনা করতে পারে নাই, বড় কথা বলে এখনো নিয়ন্ত্রণে। বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এখনো একদম জেনুইন রিজার্ভ, এখনো ঐতিহাসিকভাবে আপনার দাঁড়িয়ে আছে একটা পর্যায়ে। বাংলাদেশের ঐতিহাসিকভাবে ঋণ পরিশোধ করেছে এই গভর্নমেন্ট, যা অতীতে 54 বছরের যে কোন ধরনের ইতিহাস রেকর্ডই নাই, সেটাও তারা ব্রেক করেছে। ভালো করছে না? অফকোর্স দেয়ার আর মেনি থিংস গোইং অন, গুড থিং, বাট সাদাবাজি, কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। কিন্তু গুণগত অনেক পরিবর্তন হচ্ছে। ব্রিজ দখল করা, ব্রিজ উদ্বোধন করা হচ্ছে, খালবাট উদ্বোধন করা হচ্ছে, কিন্তু উপদেষ্টা গিয়েও তাদের নাম সেখানে নেই। এগুলো পরিবর্তন হচ্ছে, অফকোর্স পরিবর্তন হচ্ছে। সুতরাং এগুলো বলা যাবে না যে পরিবর্তন হচ্ছে না। শেখ হাসিনা ভালো ছিল, যারা বলে শেখ হাসিনা ভালো ছিল এরা হাসিনার গুমন্ত দালাল। এখানে দেখবেন মুস্তাফা ফিরোজ এবং এই যে মাসুদ কামালরা ঘুরে ফিরে দেখেন বুঝাতে চায় শেখ হাসিনার সময় এটা হয় নাই, সেটা হয় নাই। এই জ্ঞান পাপী মূর্খ এবং ভিতরে এবং আপনার এই হিডেন আওয়ামী লীগের দালালদের বিষয়েও সচেতন থাকবেন। এরা কিন্তু বাংলাদেশের দালাল নয়, এরা ঘুরে ফিরে সেই স্বৈরাচারী দালাল। এই রূপটা প্রকাশ পায় যে কোনভাবে হোক। একটা জায়গা বলতে পারি, সেটা হচ্ছে এখন কেউ কারো খুনের ঘুমের ভয় নাই, খুন হতে পারেন আপনি, কিন্তু ঘুম হওয়ার ভয় নাই। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নতুন এক বাংলাদেশ আমি দেখে এসেছি। মানুষের ভিতরে এত হাহাকার নাই, সত্য কথা বলতে গেলে এটা একটা পর্যায়ে আছে। তো কেননা মানুষ খেতে পারতেছে, চাল কিনে, ডাল কিনে, নিত্য প্রয়োজনীয় কোনো কিছু কিনে খেতে পারতেছে। এই যে খাওয়াটা মানুষের ঠিক আছে, এই কারণে মানুষ। এবং আমি দেখেছি, বলছিলাম এই যে আজকে প্রশ্ন উঠছে প্রথম, বিএনপির আপনার পলিটিক্যাল দলগুলোর ইনকাম কোথায়, তাদের রাজনৈতিক দলগুলোর পেশা কি, রাজনীতিবিদদের পেশা কি, তাহলে এগুলো আমি 8 বছর নিয়ে আমরা কথা বলতেছি। আমরা মনে করি গুণগত সিস্টেমেটিক গুণগত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রিফর্মস বা পরিবর্তন। এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পরপর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন। তো এখন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে তারা বাংলাদেশি, তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করতো। সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয়। যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ অভিবাসী পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে, প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে। সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয়। এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা 14 পুরুষ ধরে ভারতে বসবাস করে। সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয়। ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না, ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে, বুঝেনি যে দেশ ভারতবর্ষ, তার দেশ, তার 14 পুরুষ ভারতবর্ষে ছিল, এখন সেই লোকটাকে
সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে। তার দোষ কি? তার দোষ 1 নম্বর সে মুসলমান, 2 নম্বর সে বাংলা ভাষায় কথা বলে। মানে কি নিদারুণ! আপনারা ভাবতে পারেন বিশ্বে আর এমন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিককে আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায়? তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই রাগান্বিত হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে, আপনারা তো জানেন যে অন্তত পক্ষে কমপক্ষে 40,000 আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে, যাদেরকে রাস্তাঘাটে উলিতে সব জায়গায় দেখা যায়। এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা, আওয়ামী লীগ কাউকে গ্রেপ্তার করা যাবে না, এদেরকে আধার কার্ড মাদার কার্ড যেমন লাগে সব দিয়ে দিবা। এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে। মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে, পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে। তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল না, এটা হচ্ছে ভারতীয় দল। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আছে, ঠিক আছে বুঝলাম বিপদে পড়ে আছে, তারা থাকতে পারে, আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ, সে মুসলমান এটাই তার অপরাধ, তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা তো হতে পারে না। আমি তীব্র প্রতিবাদ জানাই। তো তিনি কিন্তু এই কথা বলেছেন। তো এটাই কিন্তু নরেন্দ্র মোদীর টনক পড়ে উঠেছে। এখন দেখা যাক নরেন্দ্র মোদী কি ব্যবস্থা নেন। আমি একটু খবরটা পড়ে শোনাই। লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হুঁশিয়ারি দিলেন মমতা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন। এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা। মমতা বলেছেন যে আমাদের অতিথিত কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার, আমি কি না করেছি, কারণ রাজনৈতিক কারণ আছে, অন্য কারণ আছে, পাশের দেশ বিপদে পড়েছে। কই আমি তো কখনো বলিনি কেন এদেরকে জায়গা দিয়েছেন, কখনো তো আমি বলি নাই। জায়গা দিয়েছেন, আওয়ামী লীগের বিপদে পড়ছে, জায়গা দিয়েছেন, ভালো কথা। তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায়? মমতা আরো বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও। কেন? ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় 2য় আর সারা পৃথিবীতে 5ম? মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতে রাতে সীমান্ত পাড়ি ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এবং মমতা মোদী সরকারের উপর খুব জেনে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে। কেন বলবে 17 লাখ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হে হরিদাস পাল? কে তোমরা? যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে, যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে? ওই মানে এটা প্রস্তাব উঠছিল যে মুসলমানরা ভোট দিতে পারবে না। সে ভারতের নাগরিক, সে কোন ধর্মের কোন জাতের তা তোমার দেখার দরকার নাই, তারা হচ্ছে ভারতের নাগরিক, তারা ভারতের ভোটার। মমতা আরো বলেন যে আমি বাংলার মানুষের জন্য গর্বিত, আমি নিজেও হিন্দি, উর্দু, সংস্কৃতি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, অসমিয়া, উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি। তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে জামাইয়া ধরে রাখা হচ্ছে। শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাসভবনের খরচের জন্য যে টাকা খরচ করতেছে, অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে গিয়ে ভারতবর্ষ। তো যাই হোক, আমরা আশা করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো কড়া ব্যবস্থা নেবেন, কারণ এরা বেশিরভাগই কিন্তু কলকাতা পালিয়ে আছে, কিছু আছে আসামে, ত্রিপুরায়, বাট বেশিরভাগ কিন্তু কলকাতায় পালিয়ে আছে। সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে যে পুলিশ আছে তাদেরকে দিয়ে এটা ব্যবস্থা নেন যে যেভাবেই হোক আওয়ামী লীগকে ভারতে থাকতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এরা হুড়মুড়িয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে, অথবা তারা ওই আবার বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবে, তখন তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা যাবে। এভাবেই আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতে হবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নজরে বসছে, সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবিএস স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। তো এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব, সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে। বিশেষ করে 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া, জুলাই সনদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনদ ঘোষণা করা, এই সরকারকে, বিপ্লবী সরকারকে প্রাণ করা সরকার, এরকম অনেক বিষয় আসতে পারে। পিনাকি ভট্টাচার্যরা এই বিষয়ে নজরে বসেছেন আগে। যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফা এই 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে ঘটবে, বিপ্লবীরাই করবে, এই নৈরাজ্যকার পরিস্থিতি, বিপ্লব মানেই নৈরাজ্য, এটা কোনো গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। হাসিনার কত নিয়মতান্ত্রিক পদ্ধতি হয়নি, এখন চুপ্পুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরায়নি, ছাত্র যদি চুপ্পুকে সরাতে চায় এটাকে নিয়মতান্ত্রিক পদ্ধতি হবে না, এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে। কারণ ঘেরাও দেওয়ার পর চুপ্পুকে গ্রেপ্তার করবে না, হেলিকপ্টার উড়িয়ে নেবে না মাইল খাবে, এটা পরের বিষয়। এটি তো কেওয়াস। তার আগে তার চাইতে বরং চুপ্পুকে যদি যথাসময় সরিয়ে দেওয়া হতো ভালো হতো। পিনাকি ভট্টাচার্যদের ডেডলাইন কিন্তু আছে। এরকম পরিস্থিতি, জুলাই সনদ, চুপ্পু, আরো আমাদের বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন, এই বিষয়গুলো নিয়ে এমনিতেই একটা উত্তেজনাকর পরিস্থিতি দেশে বিরাজ করতে পারে। সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। এটা হচ্ছে বাস্তব কথা। তবে আমরা মোটেই উদ্বিগ্ন নই। আমাদের ফোকাস যে জুলাইয়ের স্পিড ধরে রাখা, বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের অপূর্ণতাগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করা। যেমন 1 নম্বর হচ্ছে চুপ্পুকে সরানো। কিন্তু দর্শক, আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত,
আওয়ামী লীগকে তামা করে দেওয়া হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখেন। এরা ওই একটা আন্দোলনের মধ্যে 2, 4, 10, 20 জন ঢুকে যেতে পারে, যেমন মাইলস্টোন কলেজের ঘটনায় মাইলস্টোন শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে, সচিবালয় কিছু ঢুকেছে, 5 জন, সব মিলে 50 জন হবে, ওটা তো ধরা পড়েছে, শেষ। বড় কিছু করার সক্ষমতা রাখে। তার প্রমাণ হচ্ছে একটা হরতাল লেগেছিল এই গোপালগঞ্জের সোপালগঞ্জ হত্যার প্রতিবাদে। হয়তো ওই দিন যে হরতাল কেউ জানতোই না, কিচ্ছু সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারে, ওরা 2 জন লোক মিছিল করতে পারে। আওয়ামী লীগের এখন এমন অবস্থা, ওরা 10 জন লোক একসাথে বাংলাদেশের প্রথম মিছিল করার সক্ষমতা রাখে না। গোপালগঞ্জে কিছুটা পারতো, গোপালগঞ্জে এখন আর পারবে না। গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে 10 জন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, এখন আর সাহসী করবে না, টুঙ্গিপাড়াও পারে না। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয়। তবে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে নিয়ম, আমাদের যে বিপ্লব, সরানো, নতুন সংবিধান, জুলাই সনদ, এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলে খবর আছে, যদি এটা সম্ভব না। যেমন এগুলোতে হাসনাত আব্দুল্লাহর সামনে থাকবেন, শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন, সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না। আশা করি দর্শক এই খবর যেটা মোটামুটি আপনাদের জন উদ্বেগ জাগিয়েছে, দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা। এই যে সরকার নড়ে চড়ে বসা, সব জেলায় সতর্কবার্তা পাঠানো, এটা হেকমত আশা করি বোঝাতে পেরেছি। সিরিয়াস হওয়া যাবে না। আমাদের যে আন্দোলন চুপপুকে সরানো, এগুলোর বিষয় আসবে। 3 আগস্ট শহীদ মিনারে যাবেন আসনাদের ডাকে, তারপরে কি করতে হবে ওখান থেকে বলে দিবে। আর জেলায় জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডলা খাবে, বুলডোজার খাবে, বুলডোজার রেডি রাখবে। আওয়ামী লীগ এক জায়গায় যদি চালাকি করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে। শেখ হাসিনা ভারত থেকে কিছু বলে, অবশ্য নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন হাসিনাকে, এখন হাসিনা বলেন না কিছু, সংবাদ সম্মেলন করতে চেয়েছিল দিল্লিতে, তাও করতে পারেনি। ভারত থেকে কিছু বললে বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে, সোজা হিসাব। আওয়ামী লীগের সাথে কোনো গণতান্ত্রিক স্বাভাবিক হিসাব চলবে না, ওরা ফেসিস্ট। ফেসিস্টদের সাথে যেমন বিএনপি চাঁদাবাজি করলো, এরা গণতন্ত্রের পার্ট, তারা আমাদের মিত্র, তারা আমাদের সহযোদ্ধা, আমাদের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে বা রাজনীতির প্রতিপক্ষ, কিন্তু তারা ফেসিস্ট নয়। বিএনপির সাথে যে শত্রুতা দেখেন, এটা শত্রুতা না, এটা প্রতিযোগিতা। আওয়ামী লীগ হচ্ছে শত্রু, ওদের কোনো স্থান কোথাও দেওয়া যাবে না। আই রিপিট, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এইসব আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় যদি একটা মিছিল করে বা কোনো নৈরাজ্য করার সৃষ্টি করে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ দল হবে। ভারত থেকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ দল হবে, ঘর থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে, কোনো ছাড় নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের চাঁদাবাজির পর যে একটা উত্তাল ভাব ছিল পুরো বাংলাদেশে, সবাই সেই রাজ্জাককে নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছিল, সেটা স্থিমিত হবার আগেই নতুন আরেকটি প্রসঙ্গ গতকাল থেকে ভার্চুয়াল মিডিয়া গরম করে দিয়েছে, যেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার আব্বা স্কুল টিচার। আপনারা জানেন এই ঘটনা অনেকেই শুনে ফেলেছেন, অনেকে এটা নিয়ে এনসিপি কে দায়বদ্ধতা দিচ্ছেন, বলছেন যে এনসিপি এরা কি শুরু করেছে। আমি এখানে প্রথমে অত্যন্ত বিনয়ের সাথে বলে রাখি, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এনসিপির কেউ নন। যদি অনেকে বলছেন হ্যাঁ উনি তো একই দলের, একই সাথে রাজনীতি করেছিল, একই সাথে তারা চলাফেরা করেছে, যতদিন পর্যন্ত এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপিতে জয়েন্ট না করবে ততদিন পর্যন্ত আপনারা তাকে এনসিপির কোনো কর্মী বা এনসিপির কোনো সদস্য হিসাবে দায়বদ্ধতা দিতে পারেন না। অনেকেই দিচ্ছেন, অনেকে বলছেন হ্যাঁ ওনারা তো হোটেলে গিয়ে দেখা করেন, হ্যান করেন, ট্যান করেন। ভাই বন্ধু বান্ধব দেখা তো হইতেই পারে, একসাথে আন্দোলন করছে, একসাথে জেল গেছে, একসাথে ডিবি হারুনের কাছে অত্যাচারিত হয়েছে, দেখা করবে না? এখানে যদি আপনারা কোন রকম দোষারোপ করতে চান, সেটা এনসিপি কে নয়, সেটা করতে হবে বাংলাদেশ সরকারকে। বিকজ আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার মানুষ। সভাপতি দায় গিয়ে পড়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর। এই কথা অনেকেই বলছেন, ইউনূস স্যার কেন এখনো আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে বরখাস্ত করছে না, বা তাকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিচ্ছে না, বা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া নিজেই কেন পদত্যাগ করছে না, সেটা আলাদা বিষয়। এখন এই দায় যদি আপনারা এনসিপি কে দেন, তাহলে এনসিপির কিছু করার নেই। আমি নিজেও এনসিপির একজন ভক্ত, আমি এনসিপি কে ভালোবাসি। আমি এনসিপির কোনো কুকর্ম যদি থাকে, তাহলে তাকে নিয়ে আমি সবসময় সমালোচনা করেছি। আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও দিয়েছি। এখানে আমি এনসিপিকে দায়বদ্ধতা না দিয়ে দায়বদ্ধতা গিয়ে বর্তাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাঁধে। কারণ তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যের বিরুদ্ধে একটির পর যদি এরকম অভিযোগ আসতে থাকে, সেটা অবভিয়াসলি স্যারের আমলে নেওয়া উচিত, আমাদের সত্য মিথ্যা যাচাই করা উচিত। আপনারা দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে প্রথমে বা দ্বিতীয়ত যেটা আসলো, তার এপিএস 300-400 কোটি টাকার একটা কেলেঙ্কারি, সেটা কি সমাধান হয়েছে আজ পর্যন্ত মানুষ জানে না, মানুষ জানতে চায় ভাই। কারণ এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে মানুষ মাথায় রেখেছে, শুধু এরা না, এই ছেলেগুলোকে আমরা সব আমাদের কলিজার টুকরা মনে করি এবং পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। আমি উনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে সমস্ত কেলেঙ্কারি আপনার উপর একটার পর একটা আসছে, আপনি একটি কেলেঙ্কারিকে স্যাটিসফাইড করতে পারেন পাবলিকের কাছে। আপনার বাবার সেই যে টেন্ডার না কি জন্য আবেদন করেছিল, সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন। আপনি সেই রাইফেলের ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্ট কেলেঙ্কারি, সেটাও একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন। মানুষ চুপচাপ হয়ে গেছে। কিন্তু বাংলা বিষয়ে যেটা আজকে প্রচারিত হলো, প্রায় 30 মিনিটের একটি প্রামাণ্য চিত্র বলবো আমি এটাকে, এটা কোনো খবর নেই, ফিল্ম। রাগ, সুখ, দুঃখ, অভিমান সবকিছুতে ভরা ছিল। এমন মানুষ আছেন ওটা দেখে কান্না করেছেন।
এবং প্রতিটা কথায় বাংলা ভিশন তুলে ধরেছে, সাক্ষী দিয়েছে, প্রমাণ দিয়েছে। আপনার আব্বা বলছেন আমি ওই সময় ঢাকায় ছিলাম সেই ট্রিপল মার্ডারের সময়, কিন্তু বাংলা ভিশনের যে সমস্ত তথ্যাদি দেওয়া হয়েছে ঠিক ওই একটি কথা বলেই তো আপনার আব্বাকে দায়ী করা হয়নি। আপনার আব্বাকে দায়ী করা হয়েছে বিভিন্ন কারণে। সেই স্কুলের টিচার কিন্তু ভদ্রমহিলা শিখারানী দাসকে যখন অত্যাচার করা হয় উনি স্পষ্টত বলছেন আপনার আব্বা তাকে ডেকে নিয়ে গিয়ে মোবাইল কাছে ছেড়ে দিয়েছেন। তার কোনো ব্যাখ্যা আপনার আব্বা দেননি, বরঞ্চ আপনার আব্বা থ্রেট করে বলেছেন যে যারা এগুলো বলছে প্রমাণ করে সবগুলোকে আমি আইনের আওতায় আনবো। কাকে আনবে? সবাই তো পালিয়ে গেছে। প্রতিটি মানুষ সেই যে ট্রিপল হত্যা যেটা হয়েছিল সেখানে আপনার আব্বার সাথে যে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগ, যদিও তার সাথে অনেক ছবি দিয়েছে, সেসব ছবি নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। বিকজ আমিও কালকে আপনার সাথে একটা ছবি তুলে বলতে পারি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আমার বন্ধু বা আমার ছোট ভাই বা আমার খুব ঘনিষ্ঠ, আমি সেটা বলছি না। কিন্তু সেই যে শিমুল উপজেলা চেয়ারম্যান আপনার মন্ত্রণালয়ের আন্ডারে, আপনি তো আমরা যতদিন জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনার অধীনে, বাংলাদেশ আওয়ামী লীগের সময় যতগুলো ইউপি চেয়ারম্যান ছিল সবগুলোকে আপনি বরখাস্ত করেছেন। উনি নাকি এখনো বহাল তবিয়তে আছেন, যদি উনি আওয়ামী লীগ করেন। আপনার আব্বার ছত্র ছায়ায় আপনি কিন্তু সেই ব্যাপারে কোনো ক্লারিফিকেশন দেননি। আপনি যদি একটি ক্লারিফিকেশন দিয়েছেন যে বাংলা ভিশন যে নিউজটা করেছে সেটা ইশরাককে, যেহেতু আমি এই ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়র পদটা দিয়ে সে শত্রুতামূলক ভাবে করেছে। শত্রুতামূলক ভাবে এতগুলো মানুষ আপনার পরিবার সম্পর্কে কেন বলবে আসিফ সাহেব? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না। এতগুলো মানুষ কথা বলছে, এতগুলো মানুষ কথা বলছে। সেই যে আপনার যে স্কুলে ছিলেন, যেটার প্রধান শিক্ষক ছিলেন, 2014 সালে তাকে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতির দায়ে। তারপর পরবর্তীতে তাকে আবার এখানে পদস্থ করা হয়েছে। উনি কেস করে জিতেছেন, তার মানে ধরে নিলাম উনি দুর্নীতি করেননি। যদি দুর্নীতি করতেন তাহলে হয়তোবা উনি কেস করে ওখানে আসতে পারতেন না। কিন্তু ওই সময়টায় যখন আপনার আব্বাকে বরখাস্ত করা হয়েছিল তখন এই শিখারানী দাসকে সহকারী প্রধান শিক্ষিকা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছিল বা শিক্ষিকা করা হয়েছিল। এটাই কি তার অপরাধ? এই যে ভদ্র মহিলা শিখারানী দাস না যেন কি নাম, উনি কি করেছে আপনার আব্বার, এগুলো ক্লারিফিকেশন দিতে হবে আপনাদের। কারণ দেশটা এখন শুধুমাত্র কারো হাতে নয়, কোনো দলের হাতে নয়, কোনো মানুষের হাতে নয়। দেশটা সমগ্র বাঙালির 18 কোটি মানুষের। আমরা চাই আপনি একটা ক্লারিফিকেশন দেন, আপনি প্রমাণ করুন। যদিও প্রমাণ করবার কিছু নেই, এখন যদি আপনি প্রমাণ করতে পারেন এই মানুষগুলোকে XYZ বা কোনো শক্তি বা কোনো তৃতীয় শক্তি কনভিন্স করে এগুলো বলিয়েছে, দ্যাট ইটস ওকে। এটা কোনো কথা ভাই বলেন? সেই যে স্কুলের গভর্নর বডির যে চেয়ারম্যানরা যেন কি ভদ্রলোক, তার ছেলেমেয়েগুলো কি শিক্ষিত, দুইজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিদেশে থাকে, সেই ভদ্রলোক এখন পলাতক অবস্থায় আছেন। শিখারানী দাস পলাতক অবস্থায় আছেন, সেই রুবি তার ফ্যামিলি পলাতক অবস্থায় আছেন। এগুলোকে মেনে নেওয়া যায়? আমরা আপনাদের শ্রদ্ধা করি, আমরা আপনাদের মনের অন্তরে রেখেছি। আপনারা আমাদের কাছে সেটা ক্লারিফিকেশন করুন যে ঘটনাটা কি। এত বড় একটা সংবাদ যদি এই বাংলা ভিশন বানিয়ে একটা সিনেমা বানিয়ে থাকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।